আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। আদানির কাছ থেকে বিদ্যুৎ ক্রয়ে উৎকোচ নেন আওয়ামী লীগের ৬-৭ জন প্রভাবশালী। তথ্য জাতীয় কমিটির বিবেচনা করে অসম চুক্তি বাতিল করতে পারবে নির্বাচিত সরকার। ছাত্রলীগের সাদ্দামের স্ত্রী সন্তানের জানাজায় অংশ নিতে না পারার খবরে আলোচনা সমালোচনা। প্যারোলের আবেদনই করেনি পরিবার, দাবি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। নির্বাচনের আগে চূড়ান্ত একনেক সভার কার্যতালিকায় ২৬ প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় ৪৬,০০০ কোটি টাকা। সাফ নারী ফুটসালের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ দলের বাজিমাত, মালদ্বীপের জালে সাবিনা সোনিয়াদের ১৪ গোল। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। ভারতীয় কোম্পানি আদানি থেকে প্রতি ইউনিট বিদ্যুৎ ৬ টাকা বাড়তি দামে কিনছে সরকার, আর এই জন্য বছরে রাষ্ট্রের ক্ষতি হচ্ছে প্রায় ৫,০০০ কোটি টাকা। তবে সময় স্বল্পতায় আওয়ামী লীগ আমলের বিদ্যুৎ খাতের চুক্তিগুলো বাতিল করতে পারছে না অন্তর্বর্তী সরকার। আজ এই কথা জানিয়েছে এ সংক্রান্ত জাতীয় কমিটি। এসব চুক্তিতে সরকার প্রধানের অ্যাকাউন্টে টাকা না ঢুকলেও সে সময়ের প্রভাবশালী ৬-৭ জনের উৎকোচ নেয়ারও প্রমাণ পেয়েছে কমিটি। প্রত্যাশা এসব বিবেচনায় নিয়ে আদানি সহ অন্যান্য অসম চুক্তি বাতিল করবে নির্বাচিত সরকার। ২০০৯ থেকে ২০২৪ টানা ৪ মেয়াদে ক্ষমতায় থাকাকালে বেশ কয়েকটি বড় বিদ্যুৎ কেন্দ্র চালু করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। এর প্রায় সবগুলোই বিদ্যুৎ ও জ্বালানি দ্রুত সরবরাহ বৃদ্ধি বিশেষ বিধানের আওতায়, অর্থাৎ টেন্ডার ছাড়াই দেয়া হয়েছিল বিলিয়ন ডলারের কাজ। ৫ আগস্ট ২০২৪-এর পট পরিবর্তনের পর এসব চুক্তি পর্যালোচনা করতে হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরীকে প্রধান করে কমিটি করে সরকার। অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তারা। সেখানে সবকটি চুক্তিতেই ভয়াবহ দুর্নীতি ও দেশের স্বার্থ রক্ষা হয়নি বলে জানালো কমিটি। Under the Quick Announcement of Electricity and Energy Supply Special Provisions Act 2010, which was repealed in the month of November 2024. এর বাইরে যাওয়ার তো কোনো সুযোগ নাই। স্থাপিত বিদ্যুৎ কেন্দ্রের একটা বড় অংশই কাজে আসে না, যার জন্য বছরে ১,০০০ কোটি টাকা লোকসানও গুনতে হচ্ছে জনগণকে। আমরা যদি এই ৭৭০০ থেকে ৯৫০০ মেগাওয়াটের যে খরচটা, সেটার তো ক্যাপাসিটি পেমেন্ট আপনাকে দিতে হবে। সেটার একটা আনুমানিক হিসাব আমরা যেটা করেছি যে ০.৯ থেকে ১.৫ বিলিয়ন ডলার বার্ষিক শুধু ক্যাপাসিটি পেমেন্ট, এই অতিরিক্ত যেটা ব্যবহার অযোগ্য ক্যাপাসিটি, তার কারণেই বহন। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাটের নেতা সাদ্দামের স্ত্রী ও সন্তানের মরদেহ নিজ গ্রাম ডাঙ্গায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। প্যারোলে মুক্তি না পাওয়ায় জানাজাতেও অংশ নিতে পারেননি সাদ্দাম। শেষবারের মতো দেখতে বাগেরহাট থেকে যশোর কারাগারে নেওয়া হয় স্ত্রী সন্তানের মরদেহ। এই ঘটনায় দেশজুড়েই তৈরি হয় ব্যাপক সমালোচনা। সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন জানলো না? কারাফটকেই শেষবারের মতো দেখলেন মৃত স্ত্রী আর শিশু সন্তানকে। জানাজায় অংশ নেওয়ার সুযোগ হয়নি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর শাখার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের। অনলাইন অফলাইন সবখানেই এই নিয়ে চলছে আলোচনা সমালোচনা। প্রশ্ন উঠেছে জানাজায় অংশ নিতে কেন প্যারোলে মুক্তি পেলেন না সাদ্দাম। বাগেরহাট জেলা প্রশাসক বলছেন, প্যারোলে মুক্তির জন্য তার বরাবর আবেদন করেছিল সাদ্দামের পরিবার, কিন্তু বন্দী যশোর কারাগারে থাকায় বিষয়টি তার এখতিয়ারে নেই বলে জানান ডিসি। যোগাযোগ করতে বলা হয় যশোরে। আমাদের এই জুরিসডিকশন সীমাবদ্ধতার কারণে আমরা যশোরে যেতে বলেছি পরবর্তী, এবং আমরা যশোর কারাগারেও কিন্তু আমরা আমাদের জেল সুপার মহোদয়ের মাধ্যমে বলে দিয়েছি যে এরকম একটা বিষয় সেখানে যাচ্ছে আর কি। তো তারা পরবর্তীতে আর করেননি। যশোর জেলা প্রশাসন এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সাদ্দামের পরিবার তাদের কাছে প্যারোলে মুক্তির জন্য কোনো আবেদন করেননি। সাদ্দামের ভাই শহীদুল ইসলাম দাবি করেছেন, তাদের এক স্বজন প্যারোলে মুক্তির আবেদন করার জন্য যশোর জেলা প্রশাসনের কার্যালয়ে যান, কিন্তু শনিবার হওয়ায় কার্যালয় বন্ধ ছিল। গেট থেকে একজন তাদেরকে বাগেরহাটে আবেদন করার পরামর্শ দেন। আমাদের বলেছে যশোর ডিসি অফিস থেকে একটা ফরওয়ার্ডিং নিলে, তখন আমরা তো এখান থেকে যাওয়া সম্ভব না, আমি আবার একটা লোক পাঠাচ্ছি যশোর ডিসি অফিসে। তখন সেই ডিসি অফিসের গেটে যে তার সাথে কথা বলছে, যে তা বলছে না, এটা তো বাগেরহাটের কেস, বাগেরহাটের কেসে তো আপনি এইখান থেকে এইখানের ডিসি কিছুই করতে পারবে না। পুলিশ সুপার জানিয়েছেন, সাদ্দামের বিরুদ্ধে স্ত্রীর করা যৌতুকের মামলা সহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তার স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনা
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেকে শেষ হচ্ছে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব। নির্বাচনের আগে চূড়ান্ত সভা আজ। কার্যতালিকায় 26টি প্রকল্প প্রস্তাব, ব্যয় ধরা হয়েছে প্রায় 46,000 কোটি টাকা। এর মধ্যে 7টি পরিবেশ ও বন মন্ত্রণালয়। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে একনেক সভা শুরু হয়। পরিকল্পনা কমিশন জানায়, সভার মূল নোটিশে 23টি প্রকল্পের নাম রয়েছে। এর বাইরে আরও 3টি প্রস্তাব টেবিলে উপস্থাপন করা হচ্ছে। এর মধ্যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ব্যয় 25,000 কোটি টাকা বাড়ানোর প্রস্তাব রয়েছে, যার আওতায় অবশিষ্ট স্থাপনা নির্মাণ ও কমিশনিং, খুচরা যন্ত্রাংশ সংগ্রহ, নিউক্লিয়ার নিরাপত্তা ও রুশ জনবলের আবাসন বাড়ানো হবে। এর বাইরে রাঙ্গামাটি খাগড়াছড়ি মহাসড়ক উন্নয়ন, বাংলাদেশ চীন মৈত্রী হাসপাতাল ও পরিষ্কার বায়ু প্রকল্প নিয়ে আলোচনা চলছে একনেক সভায়। মেয়াদ বাড়তে পারে চট্টগ্রামের লালখান বাজার বিমানবন্দর এলিভেটেড এক্সপ্রেসওয়ে, শাহ আমানত বিমানবন্দরের রানওয়ে ও দোহাজারী ঘুমধুম রেলপথ প্রকল্পের। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় নির্বাচন। কুড়িগ্রামে ফলাফলের চাবিকাঠি নারী ভোটারদের হাতেই, যাদের অংশগ্রহণ ও সিদ্ধান্ত নির্বাচনের ফলাফল রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এ নিয়ে নতুন প্রত্যাশায় নারী ভোটাররা জানান, নিজেদের অধিকার, আত্মমর্যাদা, কর্মসংস্থান ও এলাকার উন্নয়ন প্রতিষ্ঠায় তাদের মূল চ্যালেঞ্জ। ভোট দেবেন এমন প্রার্থীকে যারা কাজ করবেন নারীকে অগ্রাধিকার দিয়ে। 16টি নদ নদী বেষ্টিত উত্তরের জনপদ কুড়িগ্রাম। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই জেলার 4টি সংসদীয় আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন 26 জন প্রার্থী। নানা প্রতিশ্রুতি দিয়ে দিনরাত চলছে ভোটারদের মন জয়ের চেষ্টা। নদীবেষ্টিত এই জেলায় নারী ভোটার 50.22%, আর পুরুষ ভোটার 49.48%। প্রতিটি আসনেই পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটার বেশি। তাদের প্রত্যাশা, নারীর অধিকার, নিরাপত্তা, নারী বান্ধব কর্মসংস্থান সৃষ্টি করবে এমন প্রার্থীকেই বেছে নেবেন তারা। মহিলার ভোট ছাড়া সরকার হয় না, মহিলার ভোট ছাড়া এমপি হয় না। সেই মহিলার মজুরি হচ্ছে 200-250 টাকা। যারা নির্বাচনে জয়ী হয়ে আসবেন তাদের কাছে একজন নারী ভোটার হিসাবে আমার প্রাপ্তি, কুড়িগ্রাম জেলার যেন বাল্যবিবাহ মুক্ত জেলা হিসাবে পরিচিতি লাভ করে, নারীদের ক্ষমতায়ন নিশ্চিত হয়। তো একজন নারী ভোটার হিসেবে আমি প্রত্যাশা রাখি এটা যেই প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটসাল দল। রোববার মালদ্বীপকে হারিয়ে এই শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন সাবিনা খাতুনরা। থাইল্যান্ডের ব্যাংককে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশ নারী ফুটসাল দল 14-2 গোলে উড়িয়ে দিয়েছে মালদ্বীপকে। ম্যাচের শুরু থেকে বাংলাদেশ মালদ্বীপের উপর আক্রমণ শানাতে থাকে। প্রথমার্ধে 6-1 গোলে এগিয়ে ড্রেসিং রুমে ফেরেন সাবিনা মাসুরারা। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ আরও 8 গোল করে। এই টুর্নামেন্টে এটাই কোন দলের সর্বোচ্চ গোলের কীর্তি। ফলে 6 ম্যাচে 16 পয়েন্ট নিয়ে শিরোপা বাংলাদেশের মেয়েদের। অধিনায়ক সাবিনা খাতুন আজ সর্বোচ্চ 4টি গোল করেন। এই টুর্নামেন্টে তার গোল সংখ্যা 13। তার নেতৃত্বে বাংলাদেশ টানা 2বার সাফ ফুটবলের পর ফুটসালেও চ্যাম্পিয়ন হয়েছে।